আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শারমিন আফরোজ মুক্তি, প্রভাষক, সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন, কাজীপাড়া, ঢাকা। আমি আজকে অ্যাজমা বা হাঁপানি বা শ্বাসকষ্ট এই রোগটি নিয়ে আলোচনা করব। এটি খুব কমন এবং সাধারণ একটি রোগ। দেখা যায় যে বাংলাদেশের প্রতিটা ঘরেই শিশু থেকে বৃদ্ধ কারো না কারো এই রোগটা হয়ে থাকে। মূলত এ কারণে এই রোগটি সম্পর্কে সবার ধারণা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু আজকে আমার আলোচনা। কেউ এই রোগটিকে অ্যাজমা, হাঁপানি বা শ্বাসকষ্ট এগুলো বলে থাকে। এটা সাধারণত ফুসফুসের যে নালী আছে, শ্বাসনালী, সেই শ্বাসনালীতে হয়। এর জন্য মূলত এটা ফুসফুসের একটি রোগ। ফুসফুসের যে শ্বাসনালী, এই শ্বাসনালীতে যখন প্রদাহ হয়, প্রদাহ হওয়ার ফলে শ্বাসনালীটা সংকুচিত হয়ে যায়, তখন যে ফুসফুসের এই শ্বাসনালীর মধ্য দিয়ে বাতাস আসা যাওয়া করার সময় বাধাপ্রাপ্ত হয়, তখনই শ্বাসকষ্ট হয়, অর্থাৎ দম নিতে এবং ফেলতে কষ্ট হয়। এটাই হচ্ছে শ্বাসকষ্ট বা হাঁপানি বা অ্যাজমা, আমরা যাই বলে থাকি না কেন। সাধারণত দেখা যায় যে এটা শিশু বয়সে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, প্রাপ্তবয়স্ক হলে এই রোগটা তাদের সেক্ষেত্রে বেশি হয়ে থাকে। কেন হয়? অ্যাজমা হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ নাই, বিভিন্ন বিষয় কিন্তু এই অ্যাজমা হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। মেইন যে কারণটা হয় যে বংশগত বা জেনেটিক কারণে কারোর বংশে যদি অ্যাজমা বা শ্বাসকষ্ট থাকে, তাহলে দেখা যায় যে পরবর্তী যে প্রজন্ম আছে তার যে কারোরই কিন্তু এটা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আবার অ্যালার্জিজনিত কারণে যদি কারোর যদি কোল্ড অ্যালার্জি থাকে, অর্থাৎ ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা খাবার, আইসক্রিম, এগুলোর থেকে শ্বাসকষ্ট বেড়ে যায়। আবার ডাস্ট অ্যালার্জি থাকলে ধুলাবালি, ধোঁয়া, তারপরে কোনো জিনিসের যে ঝাঁঝালো মশলা বা কোনো জিনিস ঝাঁঝালো গন্ধ, আবার পাখির পালক, কুকুর, বিড়ালের পশম, এগুলোর থেকেও কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায়। আবার যদি কারোর ফুড অ্যালার্জি থাকে, অর্থাৎ গরুর মাংস, ইলিশ মাছ, হাঁসের ডিম, হাঁসের মাংস, মাশরুম, বেগুন, বা যে অনেক সময় দেখা যায় অনেকের যে কোনো খাদ্যে তার এই শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। বা স্যাঁতস্যাঁতে, যারা স্যাঁতস্যাঁতে ঘরে বাস করে বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় থাকে, সেক্ষেত্রে দেখা যায় সেই ঘরে ছত্রাকের পরিমাণ যদি বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়। আবার আবহাওয়া পরিবর্তনের কারণে যখন আবহাওয়া পরিবর্তন হয় তখনও এই প্রবলেমটা দেখা দেয়। আবার দেখা যায় যে যারা বেশি পরিমাণে ব্যথানাশক ওষুধ খায়, সেক্ষেত্রেও কিন্তু এটি হয়। আবার যাদের অতিরিক্ত মানসিক চাপ বা অতিরিক্ত আবেগপ্রবণ থাকে, স্থূলতা যাদের মধ্যে থাকে, অতিরিক্ত সিগারেট খায়, এদেরও এই অ্যাজমা হওয়ার প্রবণতা বেড়ে যায়। লক্ষণ কি কি? লক্ষণ আসলে আমরা দেখতে পাই, মেন 4টি লক্ষণ আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে তার কাশি থাকবে, শুকনা কাশি, অর্থাৎ খুসখুস করে সে অনবরত কাশি দিবে। তার শ্বাসকষ্ট থাকবে, অনেক সময় দেখা যায় যে অনেক দিন ধরে শ্বাসকষ্ট হচ্ছে, আবার কখনো মাঝে মাঝে বা কাশির সাথে শ্বাসকষ্ট হচ্ছে। আবার তার বুকে চাপ বোধ হচ্ছে, তার দম বন্ধ হওয়া একটা ভাব থাকছে, এবং শ্বাস প্রশ্বাসের সময় বুকের মধ্যে বাঁশির মধ্যেও শো শো শব্দ হয়।
এই লক্ষণগুলোর সাথে রোগীরা এসে বলে যে তার মুখে যখন ধোঁয়া, পাখির পালক বা কোনো ঝাঁঝালো গন্ধ লাগে তখন তার শ্বাসকষ্টটা বেড়ে যায়। শ্বাসকষ্টটা এতটাই বেড়ে যায় যে কথা বলা, খাওয়া, ঘুমানো এগুলো তার সমস্যা হয় এবং তার যে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার ফলে শ্বাস প্রশ্বাসটা খুব দ্রুত হয়। এ কারণে দেখা যায় যে তার বুক এবং পেট উঠানামা করে এবং এই যে দ্রুত বুক পেট বারবার উঠানামা করছে এর জন্য বুক এবং পেটে ব্যথা হচ্ছে, বলবে যে অনেকের বলবে যে তার সমস্ত শরীরে ব্যথা হয়। আবার এই যে শ্বাসকষ্ট যে লক্ষণগুলো এটা সন্ধ্যার সময়, আবার ভোরবেলায় কিংবা শেষ রাতের দিকে, অর্থাৎ আবহাওয়া যখন পরিবর্তন হয় সে সময় এটা বেড়ে যায়। তাহলে এই লক্ষণগুলো যখন নিয়ে রোগীরা আসে তখন আমরা কি কি পরীক্ষা করব। অনেক সময় আমরা দেখি যে চেম্বারে যে কারো অনেক সময় হার্ট ডিজিজের কারণে দেখা যায় হার্ট যদি ভালোভাবে পাম্প না করতে পারে তখন কিন্তু দেখা যায় যে ফুসফুসে পানি জমে, এছাড়াও রক্ত স্বল্পতা, লিভার বা কিডনি ডিজিজের কারণেও কিন্তু ফুসফুসে পানি জমে, তখন কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায়। এই যে বিভিন্ন ডিজিজের কারণে শ্বাসকষ্ট এবং আমাদের যে শ্বাসনালীর প্রদাহের কারণে যে শ্বাসকষ্ট, এটা আমরা অনেক সময় কনফিউশনে ভুগি আসলে কি কারণে শ্বাসকষ্ট হচ্ছে। এটা কনফার্ম হওয়ার জন্য আমরা বুকের এক্স-রে করি, রক্ত পরীক্ষা, অ্যালার্জি পরীক্ষা, ইসিজি এগুলো করে কিন্তু আমরা আসলে কনফার্ম হই আসলে কি কারণে আসলে তার এই যে শ্বাসকষ্টটা হচ্ছে। তাহলে এখন আসি আমরা চিকিৎসায়। যখন শিশু থেকে বৃদ্ধ যে কারোরই এই শ্বাসকষ্টের লক্ষণগুলো হবে তখন দেরি না করে দ্রুত একজন আমরা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধ সেবন করব। আমরা যদি দ্রুত নিয়মিত একজন হোমিওপ্যাথি ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করি তাহলে দেখা যাবে যে এই সমস্যার থেকে আমরা দ্রুত নিরাময় লাভ করব। আমাদের হোমিওপ্যাথিতে আমি চেম্বারে দেখেছি যে আমাদের হোমিওপ্যাথিতেই কিন্তু এই অ্যাজমা বা হাঁপানি বা শ্বাসকষ্টের খুব ভালো ভালো ওষুধ রয়েছে। আমি দেখেছি যে অন্যান্য প্যাথিতে যারা ওষুধ খায় এবং ইনহেলার ব্যবহার করে তখন দেখা যায় যে তারা সাময়িক নিরাময় হয়, কিন্তু এই যে ফুসফুসের যে বা যে শ্বাসনালীর যে প্রদাহ সেটা দেখা যায় যে আরও ভিতরে আরও গভীরে এই ক্ষতগুলো তৈরি করে, তখন এই রোগটা কিন্তু আরও জটিল আকার ধারণ করে। তাই আমরা দেরি না করে আমরা কিন্তু দ্রুত একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব। তাহলে আমরা ওষুধ খাওয়ার পাশাপাশি আমরা যদি ফুসফুসকে সুস্থ এবং ভালো রাখতে চাই তাহলে আমার ফুসফুসের ব্যায়াম করব এবং লবঙ্গ, মধু, কালো জিরা, আদা এগুলো খাবো এবং এগুলো দিয়ে চা বানিয়ে খাবো। এছাড়া আমরা সুষম খাদ্য খাবো, আমরা দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করব, নিয়মিত ঘুমাবো, তাহলে দেখা যাবে যে আমরা দ্রুত সুস্থতা লাভ করব। ধন্যবাদ সবাইকে।